নমস্কার। গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন প্রশান্ত মোহন বাগচির লেখা গল্প মমতাময়ী। গল্প পাঠে আমি মাধুরী। বুবাইকে কোলে নিয়ে বাড়ির বারান্দায় বসেছিল সরস্বতী। এক হাতে ভাতের থালা, অন্য হাতে বুবাইকে কোলের মধ্যে জড়িয়ে রাখা। বাড়ির কর্ত্রী মৌমিতা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। বুবাই জন্মাবার পর মৌমিতা স্কুল থেকে মাতৃত্বকালীন মাস 3 ছুটি পেয়েছিল। 3 মাস পর থেকে সকাল হতেই বাড়িতে ধুন্ধুমার কাণ্ড। মৌমিতার বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব অনেক বেশি। বাস স্টপ থেকে বাসে ওঠার পর প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় লাগে মৌমিতার স্কুলে পৌঁছতে। মৌমিতার স্বামী প্রশান্তও সকাল থেকে তাড়াহুড়ো করে অফিস যাবার জন্য। সপ্তাহের কাজের দিনগুলোই এই বাড়ির সকালটা ছোটে রেসের ঘোড়ার মতো। মৌমিতা শাশুড়ি ছেলেকে খুব ছোট রেখেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আর মাস 6 হলো শ্বশুরমশাইও হঠাৎ দুদিনের জ্বরে ভুগে মারা গেলেন। প্রশান্ত হোস্টেলেই মানুষ। মা হারা ছেলেকে প্রশান্তর বাবা ছোট থেকেই বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। শুধু টাকা দিয়েই নিজের কর্তব্য করতেন উনি। পড়াশোনা শেষ করে চাকরি সূত্রে কিছুদিন ইউরোপ আমেরিকা কাটিয়েছে প্রশান্ত। এই তো বিয়ের পরেই নিজের বাড়িতে পাকাপাকি বসবাস শুরু করেছে সে। দুজনের সংসারে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বুবাইয়ের জন্মের পর তাকে দেখাশোনা করা নিয়ে গোল বাঁধল। প্রথম মৌমিতার মা জামাইবাড়ি এসে রান্নাঘর সামলে নিজের কাঁধে নাতির পরিচর্যার দায়িত্ব তুলে নিয়েছিলেন। পরম স্নেহে আদর করে পরিচর্যা করতেন মৌমিতার ছেলের। হঠাৎ এক রাত্রিরে ফোন এলো মৌমিতার বাপের বাড়ি থেকে। মৌমিতার বাবা হঠাৎ অসুস্থ হয়েছেন। মৌমিতার বোন ফোন করেছে আসানসোল থেকে। পরের দিন সকাল হতেই প্রশান্ত টিকিট কেটে শাশুড়িকে ট্রেনে তুলে দিয়ে এলো। মৌমিতার মা আসানসোল চলে গেলেন। প্রশান্ত আর মৌমিতা একজন পরিচারিকার খোঁজ করছিল। দিনে 12 ঘন্টা শিফটে বুবাইকে দেখাশোনা করার পরিচারিকা চাইছিল তারা। প্রায় দিন 4 হয়ে গেল মৌমিতার মা বাড়ি চলে গেছেন। ওইটুকু শিশু সন্তানকে ফেলে কার ভরসায় বাড়ি থেকে বেরোবে মৌমিতা? ছেলের জন্য স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেছে তার। এক রবিবারের সকাল, প্রশান্তের অফিস ছুটি। 4 মাসের বুবাইকে কোলে নিয়ে প্রশান্ত আহ্লাদ করছিল। বুবাইও বাবার সঙ্গে কি একটা অদ্ভুত ভাষায় যোগাযোগ রক্ষা করে চলেছিল। ছুটির দিন ছেলের পরিচর্যার ভার কিছুটা হলেও প্রশান্তর হাতে থাকে। মৌমিতার বাড়ি থেকে একটু দূরেই মাদার সেবা কেন্দ্র। মৌমিতা দেখা করল মাদার সেবা কেন্দ্রের মালিক শ্রীধর গুইনের সঙ্গে। মৌমিতা নিজের প্রয়োজনের কথা জানালেন প্রৌঢ় শ্রীধরবাবুকে। শ্রীধরবাবু বললেন, আপনি কীরকম লোক চাইছেন বলুন তো ম্যাডাম? আসলে আমরা স্বামী স্ত্রী দুজনেই সারাদিন বাড়ি থাকি না। আমার ছেলে মানে বুবাইয়ের এই 4 মাস বয়স হলো। ওকে দেখাশোনার জন্যই পরিচারিকা রাখা। এমন লোক দেবেন যাতে আমার বাচ্চাটার কোনো অসুবিধা না হয়, মৌমিতা বলল। তাহলে তো সেই রকম মেয়েই দিতে হবে আপনাকে। আমার কাছে একটা খুব ভালো মেয়ে আছে, বাচ্চার পরিচর্যার কাজও খুব ভালো করে। ওকে নিলে আপনার কোনো অসুবিধা হবে না। বাচ্চার দায়িত্ব ওর উপর ছেড়ে আপনি নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারবেন। আজকে তো মেয়েটি আসেনি। আপনার বাড়ি আমি চিনি ম্যাডাম, তবুও আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যান। কালকে সকালে ও আপনার বাড়ি চলে যাবে। মৌমিতা শ্রীধরবাবুর কথায় কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করল। ঠিক আছে, কালকে ওকে পাঠিয়ে দেবেন। আসলে আমার একজন পরিচারিকার খুব প্রয়োজন, মৌমিতা বলল। শ্রীধরবাবু বললেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান ম্যাডাম, ও কালকে সকালে ঠিক সময়ে আপনার বাড়ি চলে যাবে। মৌমিতা নিজের নাম ধাম ফোন নাম্বার লিখে কাগজটা শ্রীধরবাবুর হাতে দিয়ে নমস্কার জানিয়ে মাদার সেবাকেন্দ্র থেকে বেরিয়ে এলো। পরের দিন সকাল 8টা, বাড়ির গেটের মুখে কলিং বেলটা বেজে ওঠে। মৌমিতা ছুটে গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে বাড়ির গেটের বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে, শ্রীধর জেঠু আমাকে এখানে পাঠিয়েছেন। মেয়েটি হাত জোর করে নমস্কার জানায় মৌমিতাকে। ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার নাম কি? সিঁড়ি দিয়ে ওঠার পথেই
মৌমিতা মেয়েটিকে প্রশ্ন করে। সরস্বতী, সরস্বতী দাস। প্রথম নজরেই সরস্বতীকে বেশ ভালো লাগে মৌমিতার। মনে মনে ভাবে, মেয়েটিকে দেখে তো বেশ ভদ্রসভ্য, রুচিশীল বলেই মনে হচ্ছে। প্রশান্ত অফিস যাওয়ার তোড়জোড় করছিল। মৌমিতা প্রশান্তকে ডেকে বলে, দেখো, শ্রীধরবাবু এই মেয়েটিকে বুবাইকে দেখাশোনার জন্য পাঠিয়েছেন। ওর নাম সরস্বতী। প্রশান্ত বলে, ভালোই হলো, তাহলে কাল থেকে তুমি স্কুলে জয়েন করতে পারবে। প্রশান্ত অফিস যাওয়ার উদ্দেশ্যে অ্যাটাচি হাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বৌদি, বাবুসোনাকে একবার দেখব? সরস্বতী বলে। নিশ্চয়ই, আজ থেকে ওর সব ভার তোমার। মৌমিতাকে বেশ খুশি খুশি লাগছে। সরস্বতী দেখে কি সুন্দর একটা ছোট্ট ফুটফুটে দুধের শিশু মখমলি বিছানায় ঘুমিয়ে আছে। ছোট্ট একটা চুমু ওর কপালে এঁকে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। সরস্বতী সারাদিনের কাজগুলো বুঝে নিয়েছিল মৌমিতার কাছ থেকে। মৌমিতা হাসতে হাসতে বলেছিল, আজ সব কাজ বুঝে নাও, কাল কিন্তু তোমাকেই একা একা সব কাজ করতে হবে। আমি বাড়ি ফিরলে তবেই তোমার ছুটি। তোমাকে চিন্তা করতে হবে না বৌদি। টুকিটাকি গল্পের মাঝে সরস্বতী শোনাচ্ছিল নিজের বাড়ির কথা। সরস্বতীর বাড়ি বারাসাতের থেকে অনেকটা দূরে কোলা গ্রামে। ট্রেন থেকে নেমে ভ্যান রিক্সা, তারপর কিছুটা হেঁটে যাতায়াত করতে হয় সরস্বতীকে। বাড়িতে থাকার মধ্যে মদ্যপ স্বামী আর বছর পাঁচেকের শিশুপুত্র। সরস্বতী, তোমার ঘরে ছোট বাচ্চা, তা তুমি কামাই টামাই করবে না তো? মৌমিতা প্রশ্ন করেছিল। না বৌদি, আমার ছেলেটার কোনো ঝামেলা নেই গো। ও নিজে চান করে নিজে খায়, মাঝে মাঝে মর্জি হলে বাসনটাও মেজে রেখে দেয়। তুমি আমায় কয়েকদিন দেখো, তাহলেই বুঝতে পারবে। রাত 8টা বাজার কিছু আগেই নিজের কাজ সেরে সরস্বতী বেরিয়ে গিয়েছিল স্টেশনের দিকে। রাতে প্রশান্ত আর মৌমিতার স্নিগ্ধ মন সরস্বতীকে নিয়ে আলোচনা করছিল। কাল তাহলে বুবাইকে সরস্বতীর কাছে একা রেখে যাবে তো? প্রশান্ত বলল। মেয়েটাকে তো ভালোই মনে হচ্ছে। দেখি, পাশের বাড়ির উর্মি বৌদিকে একবার বলে যাব ভাবছি সরস্বতীকে একটু নজরে রাখতে। কয়েকদিন গেলে তবে মেয়েটার হালচাল বুঝতে পারবো। কীরকম বুঝলে আজ সারাদিন? প্রশান্ত মৌমিতাকে জিজ্ঞাসা করল। একদিন দেখে কি বুঝবো বলো তো? তবে বুবাইকে কোলে নিয়ে আদর করছিল অনেকক্ষণ। বুবাইয়ের খাবার, ফলের রস সব ওর হাতেই দিয়ে যেও। কখন কি খাওয়াবে সেসব ঠিকমতো বুঝিয়ে দিয়ে যেও মেয়েটাকে। জানো প্রশান্ত, উর্মি বৌদি বলছিলেন আয়াদের নামে যা সব শোনা যায়, ফলের রস নাকি বাচ্চাকে না খাইয়ে নিজেই খেয়ে নেয়। বেশ চিন্তিত লাগছিল মৌমিতাকে। দেখো না মেয়েটা কীরকম, না হলে পরে শ্রীধরবাবুকে বলে অন্য আয়ার ব্যবস্থা করা যাবে। বুবাই তারস্বরে চিৎকার জুড়েছে, তাই দুজনের আলোচনায় তৎক্ষণাৎ ছেদ পড়ল। বাচ্চাকে খাওয়াতে, ঘুম পাড়াতে দুজনেরই যারপরনাই ব্যস্ত হয়ে পড়ল। সরস্বতী এসে গেছে, মৌমিতা চাকরিটা তাহলে বজায় থাকলো। খুব পরিপাটি করে সাজগোজ সেরে ঘর থেকে বেরোলো মৌমিতা। টকটকে লাল রঙের তাঁতের শাড়ি পরেছে সে। এলো চুলে ভারী মিষ্টি দেখাচ্ছিল মৌমিতাকে। সরস্বতী সেরেলাক গুলে বাটি নিয়ে বুবাইকে খাওয়াতে বসেছে। মৌমিতা বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে বুবাইকে আদর করল। অনেকক্ষণ দুধের শিশুটাকে ছেড়ে থাকতে হবে মৌমিতাটাকে। বুবাইও আজকাল মায়ের ডাকে হু হু হা হু করে সাড়া দেয়। সরস্বতীকে সারাদিনের কাজ বুঝিয়ে স্কুলের পথ ধরল মৌমিতা। মৌমিতাদের দোতলা বাড়ির একটা ঘরে ছোট্ট বুবাই দোলনায় ঘুমিয়েছিল। মায়ের মতোই পরম স্নেহে বুবাইকে সারাটা দিন পরিচর্যা করল সরস্বতী। বুবাই তো সরস্বতীকে দেখলে আহ্লাদে আটখানা, তখন কি হাসিটাই না হাসবে। কয়েকদিনের মধ্যেই সরস্বতী নিজের কাজ দিয়ে মৌমিতা আর প্রশান্তর মন জয় করে নিল। ছোট্ট বুবাইও সরস্বতীর স্নেহ মমতার শেষ কণা অবধি কেড়ে নিল। মৌমিতার স্কুল সেদিন ছুটি, প্রশান্ত যথারীতি অফিসে। সরস্বতী আজকাল মৌমিতার বাড়িতেই দুপুরের খাওয়াটুকু সেরে নেয়। বুবাই ঘুমোচ্ছিল। মাস চারেক হয়ে গেল সরস্বতী এ বাড়িতে কাজ আরম্ভ করেছে। আর এই 4 মাসেই মৌমিতার কাছে সংসারের অনেক কথা বলে মনের ভার লাঘব করত সরস্বতী। দুপুরের খাওয়া দাওয়া সেরে বারান্দায় বসেছিল মৌমিতা। হঠাৎ বারান্দার দরজা খুলে ডাক দিল, সরস্বতী।
চেক শাড়িতে হাত মুছতে মুছতে এসে দাঁড়িয়ে সরস্বতী বলল, তুমি ডাকছিলে বৌদি? কি করছিলে? মৌমিতা প্রশ্ন করে। বাবুসোনাটা দোল্লায় ঘুমোচ্ছে, তাই হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। প্রসঙ্গ পাল্টে মৌমিতা বলল, এসো আমার পাশে একটু বসো তো। সকাল থেকেই দেখছি আজ যেন তুমি কীরকম আনমনা, চোখটা ছলছল করছে। কি হয়েছে তোমার? সরস্বতী প্রথমটা মৌমিতাকে এড়িয়ে যাচ্ছিল, কিছুই বলতে চাইছিল না। মৌমিতার জোড়াজুড়িতে সরস্বতীর চোখের জল বানভাসী হয়ে দুগাল বেয়ে ঝরে পড়ল। কেঁদো না সরস্বতী। সরস্বতীর মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিল মৌমিতা। একটুক্ষণ থেমে কথা বলল সরস্বতী। বৌদি, আমরা বড়ই গরিব। অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে। জ্ঞান হয়ে বাবাকে দেখিনি। ছোট থেকেই দেখতাম মা পরের বাড়ি কাজ করে। একটু বড় হয়ে দাদাও রিক্সা চালাতে আরম্ভ করলো। গ্রামের পাঠশালায় বিনা পয়সায় শুধু বাংলা অক্ষরগুলোই চিনেছি। ছোট থেকেই ঘরের কাজকর্ম শিখে গিয়েছিলাম। একটু বড় হতেই মা বিয়ে দেবার তোড়জোড় শুরু করে। মৌমিতা জিজ্ঞেস করে, কত বছরে তোমার বিয়ে হয়েছে সরস্বতী? সরস্বতী বলে, 15 বছর বয়সেই আমার দেখাশোনা করেই বিয়ে হয়। 15 পূর্তে আরও 2 মাস বাকি ছিল গো বৌদি। মৌমিতা অবাক হয়ে সরস্বতীর কথা শুনল। সরস্বতী নিজের দুঃখের কথা বলে হালকা হতে চাইল। বিয়ের পরে বছর ঘুরতে না ঘুরতেই ছেলেটা কোলে এলো। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি বলে যারা পরিচয় দিয়েছিল, বিয়ের পরে তারা সবাই ভুয়ো বলেই জানতে পারলাম। বিয়ের কারণেই তারা নাকি আমার স্বামীর বাবা মা সেজেছিল। বিয়ের আগে জেনেছিলাম স্বামী কারখানায় কাজকর্ম করে, কিন্তু ওদের সব কথাই মিথ্যে ছিল গো বৌদি। কি আর বলবো বলো? ছেলেটার মুখের দিকে তাকিয়ে, তোমাদের এখানে কাজ পেয়ে আমার খুব উপকার হয়েছে গো, কিন্তু ওই যে আমার স্বামীটা। কান্নায় গলা বুজে আসছিল সরস্বতীর। সরস্বতী আরও বলল, কয়েকদিন হলো কি মদটাই খাচ্ছে গো। খেটে খুঁটে বাড়ি যায়, বাড়ি গেলে শুধুই চেঁচামেচি আর চড়কির লাথি খাওয়া। আর কত সহ্য করব বলতে পারো বৌদি? ছেলেটার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। ওকে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে যে। মৌমিতা মনে মনে ভাবে, একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের এই দুঃখ কষ্ট সত্যি সহ্য করা যায় না। আমাদের দেশের মেয়েরা খুবই অসহায় আর নির্যাতিতা। সরস্বতীকে সান্ত্বনা দিয়ে মৌমিতা বলে, তুমি চিন্তা করো না, তোমার ছেলের জন্য কিছু লাগলে আমাকে বলো। তোমরা ভালো মনের মানুষ, তাই তো। সরস্বতী উত্তর দেয়। বুবাই ঘুম থেকে উঠে গেছে। আজকাল ছেলেটা ঘুম থেকে উঠে পড়লে একদম দোলনায় থাকতে চায় না। কোলে উঠবেই, না নিলেই কান্নাকাটি জুড়বে। সরস্বতীকে বড় চিনেছে বুবাইটা। সরস্বতী জামা কাপড়গুলো ভাঁজ করছিল। মৌমিতা বুবাইকে কোলে নিয়ে কাক পাখি দেখিয়ে ভোলাবার চেষ্টা করছে। বড় দুষ্টু হয়েছে ছেলেটা, বিনা কারণে কান্নাকাটি করে। মৌমিতা রাগ করে মৃদু ধমক দিচ্ছিল বুবাইকে। সরস্বতী ছুটে এসে মৌমিতার কোল থেকে বুবাইকে কোলে নিতেই সে চুপ। উল্টে কয়েক সেকেন্ডের মধ্যে সরস্বতীর মুখ দেখছে আর খিলখিল করে হাসছে। মৌমিতা হেসে উঠে বলে, তোমার ছেলে তুমিই সামলাও। অবশ্য মৌমিতা মনে মনে ভেবেছিল, আমি শুধু টাকা দিয়েই খালাস। এই ছোট্ট বাচ্চার অনেক ঝামেলা। সরস্বতী থাকলে কিছুই তো করতে হয় না আমাকে। রাত 8টার সময় একেবারে বুবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই সরস্বতীর ছুটি। মেয়েটা সত্যি মন থেকে বুবাইকে খুবই ভালোবাসে। বাড়ি ফিরতে সরস্বতীর সেদিন অনেক বেশি রাত হয়ে গেল। ট্রেনের গণ্ডগোল। মাঝ রাস্তায় ট্রেনটা দাঁড়িয়েছিল প্রায় ঘণ্টাখানেক। স্টেশন থেকে সরস্বতীর বাড়ি পায়ে হেঁটে কমপক্ষে আধ ঘন্টার পথ। সারাদিন কাজ করে পরিশ্রান্ত সরস্বতী যখন বাড়ি ফিরল, তখন প্রায় রাত 11টা বাজে। সরস্বতীর ছেলেটা তখন ঘুমে অচেতন। স্বামী মদ খেয়ে মাটিতে লুটিয়ে আছে। সরস্বতীকে দেখেই অধিকার ফলাতে জাগ্রত হলো স্বামী। এত দেরি হলো কেন আজকে? ট্রেনের গণ্ডগোল ছিল। ছেলেটাকে খেয়ে নিয়ে ঘুমোতে বলতে পারোনি? সরস্বতীর গলায় ঈষৎ ঝাঁজ। আমায় হুকুম করার তুই কে? পরের দিন দেরি হলে ঘর থেকে বার করে দেব। বইয়ের উপর স্বামিত্ব ফলাচ্ছিল সরস্বতীর স্বামী। ওদের দুজনের চেঁচামেচিতে সরস্বতীর ছোট শিশুটা ঘুম থেকে উঠে কাঁদতে বসেছে।
সরস্বতী দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয় ছেলেকে। মনে মনে ভাবে, কতক্ষণ পর ছেলেটাকে কোলে পেলাম। ওর জন্যই তো সারাদিন এই খাটুনি। ও ছিল বলেই তো। সরস্বতী ছেলেকে আদর করছিল। আমার সোনা, চাঁদের কণা। বুবাইয়ের মুখটাও সরস্বতী নিজের অবয়বে দেখতে পাচ্ছিল। হঠাৎ মাঝরাত থেকেই খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। সহসা এলো ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টিও। হাওয়াও চলছিল খুব। সরস্বতীদের চালাঘরটা রাত থেকেই জোরে জোরে দোলা খাচ্ছিল। ওদের চালাঘরটা বাগানের শেষ প্রান্তে বলে গ্রামের লোকজনও এই দিকটায় খুব একটা আসে না বললেই চলে। ঘুমন্ত ছেলেটাকে বুকে আঁকড়ে সারা রাত প্রায় বসেই কাটালো সরস্বতী। ঘরের ভিতর তখন জল থই থই অবস্থা। কলকাতায়ও তুমুল বৃষ্টি হচ্ছিল, সঙ্গে ঝোড়ো হাওয়া। মৌমিতাদের স্কুলে আজ বার্ষিক পরীক্ষার প্রথম দিন। বৃষ্টির জন্য পরীক্ষা বাতিল হলেও শিক্ষিকাদের তো স্কুলে যেতেই হবে। যে কোনোভাবে স্কুলে পৌঁছতে হবে তাকে। সকাল থেকেই মৌমিতা মনে মনে ভাবছিল, এত ঝড় বৃষ্টিতে সরস্বতীটা ঠিক সময়ে এলে হয়। হঠাৎ সুরেলা শব্দে মৌমিতার ফোন বাজছে। সরস্বতীর ফোন। যোগাযোগের সুবিধার জন্যই মৌমিতা সরস্বতীকে ফোনটা কিনে দিয়েছে। লাল সবুজ বোতাম টিপে ফোনটা ধরতেও শিখিয়েছে সরস্বতীকে। ফোন সংযোগ হওয়া মাত্রই সরস্বতী মৌমিতার কাছে কাকতি মিনতি করতে লাগলো। বৌদি, আজ বাচ্চাটাকে ফেলে এত বৃষ্টিতে কি করে যাই? আজকের দিনটা যদি একটু ম্যানেজ করো। যদিও অপেক্ষা করল না মৌমিতা, কথার মাঝখানেই কথা বলতে শুরু করেছে। আজকে তোমাকে আসতেই হবে সরস্বতী। ডবল টাকা নাও। আজকের জন্য তুমি 3 গুণ টাকা নাও, কিন্তু আসতেই হবে আজ। সরস্বতী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। একদিকে মাতৃস্নেহ, অন্যদিকে গরিব সংসারে অর্থলাভ। দোটানায় মানসিকভাবে নাজেহাল হচ্ছিল সরস্বতীর মন। ছোট্ট শিশুটি ভয়ে জড়সড় হয়েছিল। বিদ্যুতের ঝলককে বড্ড ভয় পায় সরস্বতীর শীর্ণ ছেলেটি। ছেলেকে কোলে থেকে নামিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সরস্বতী। ঘর থেকে বেরোবার আগে স্বামীকে ছেলের কাছে থাকার আশ্বাস দিয়ে গেছে সে। ছেলেটা ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সারা রাস্তায় পেটের সন্তানটার কথা বড্ড বেশি মনে পড়ছিল সরস্বতীর। ঘর থেকে যখন সে বেরোলো তখনও ছেলেটা মা মা বলে চিৎকার করছিল। কখন চুপ করবে কে জানে। রাস্তায় ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ড। তখনও ট্রেন চলাচল ব্যাহত হয়নি। 7-5 ভাবতে ভাবতে সরস্বতী মৌমিতার বাড়ির দরজায় বেল বাজালো। সরস্বতীকে দেখে মৌমিতা যেন হাতে চাঁদ পেয়েছে। এদিকে প্রশান্ত কর্মসূত্রে তখন শহরের বাইরে। বাড়ি ফিরতে প্রশান্তর আরও 5 দিন লাগবে। সরস্বতী না হলে মৌমিতার স্কুলে যাওয়াটা অসম্ভব ব্যাপার ছিল। সরস্বতীর ভরসায় ছেলেকে রেখে মৌমিতা স্কুলের পথ ধরল। বাড়ি থেকে বেরোবার সময় সরস্বতীকে আশ্বাস দিয়ে গেল, আজকে দুপুরের মধ্যে চলে আসবে। স্কুলের ছুটি হয়ে গেলে আরও তাড়াতাড়ি চলে আসতে পারি। আমি এলেই তুমি বাড়ি চলে যেও। ঝড়ের তাণ্ডব চলছিল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি, বিকট আওয়াজ আর তুমুল বৃষ্টি। কলকাতার রাস্তায় জল জমায়, যানবাহন সব বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের ঝলকানি আর বিকট আওয়াজে বারবার চমকে উঠছিল ছোট্ট বুবাই। সেদিন বুকে করে ছোট্ট বুবাইকে আঁকড়ে রেখেছিল সরস্বতী। মাতৃস্নেহে বুবাইকে আদর করে ঘুম পাড়িয়েছিল আমার সোনা চাঁদের কোনা বলে। সময়ের সাথে সাথে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে থাকে। ঝড়ের দাপটে গাছপালাগুলো মাটির সঙ্গে নুয়ে পড়েছে। বড় বড় গাছগুলো ভেঙে গিয়ে রাস্তা আটকে শুয়ে আছে। টিভিতে ঝড়ের তাণ্ডব দেখছিল সরস্বতী। কোলে ছোট্ট বুবাই। সে তার ছোট্ট দুটো হাত দিয়ে সরস্বতীর গলাটা আঁকড়ে রেখেছে। সারাটা দিন সরস্বতীর বাড়িতে একা থাকে। মৌমিতা সরস্বতীর প্রতি সহানুভূতি পরবেশে আগেই টিভি চালানোর অনুমতি দিয়ে রেখেছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধে, তারপর রাত। মৌমিতা বাড়ি ফিরতে পারেনি, স্কুলেই থেকে গেছে। ঝড় বৃষ্টির দাপটে ফোন লাইন সব বন্ধ। শহরের রাস্তায় যেন নদীর স্রোত বইছে। যানবাহন সব বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় মানুষকে বেরোতে নিষেধ করা হয়েছে। সরস্বতী ঘুমন্ত বুবাইকে পাহারা দিয়ে সারা রাত জেগে বসেছিল। খুব দুশ্চিন্তা হচ্ছিল ঘরে ফেলে আসা একরত্তি ছেলেটার জন্য।
ভোর রাত থেকে বৃষ্টি একটু একটু করে কমে এসেছে। তাণ্ডব ঝড় চারিদিকে তাণ্ডব চালিয়ে নিশ্চুপ হয়ে গেছে। ভোর হতে না হতেই একটা ট্যাক্সি ধরে মৌমিতা বাড়ি ফিরল। সরস্বতীর এবার ছুটি হলো। ট্রেন চলছিল খুব ধীরে ধীরে। লাইনের দুপাশে জমা জলে ট্রেন চালাতে অসুবিধা হচ্ছিল। প্রচণ্ড ঝড় রাতে সে কি তাণ্ডবটাই চালিয়েছে তার প্রমাণ চারিদিকে বেশ স্পষ্ট। সরস্বতী ট্রেন থেকে সবই প্রত্যক্ষ করছিল। কোলা গ্রামের প্রবেশদ্বারে অনেক মানুষের জটলা। সরস্বতী যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালাচ্ছিল। গ্রামের চেনা মুখগুলো সরস্বতীকে দেখে তার মুখপানেই চেয়ে চেয়ে দেখছিল। এরই মধ্যে তার গ্রাম সম্পর্কীয় এক কাকা সরস্বতীকে উদ্দেশ্য করে বলে উঠল, এত দেরি করে এলি? দেখ গিয়ে, যা, বাড়ি যা তাড়াতাড়ি। জটলা স্থান থেকে সরস্বতীর ঘর পায়ে হেঁটে মিনিট 2-3। ছুটে গেলে মিনিট খানেকও লাগবে না। সরস্বতী ছুটতে লাগলো। ঝড় সরস্বতীর জীবনে গত রাতে তাণ্ডব চালিয়েছে। সরস্বতীর এক রত্তি ছেলেটা চালাঘরের নিচে চাপা পড়ে গেছে। সকাল হতেই গ্রামের লোক বাচ্চাটাকে ভাঙা ঘরে নিচ থেকে টেনে হিঁচড়ে বার করেছে। এই অঞ্চলটা তো শহর নয়, পাড়াপড়শির এখনও মায়ামমতা আছে। ছেলেটাকে কোলে নিয়ে তাই গ্রামের মানুষই ছুটে গিয়েছিল সামনের স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তারবাবু বলে দিয়েছে ওই ছোট্ট শরীর থেকে অনেকক্ষণ আগেই প্রাণটা চলে গেছে। সরস্বতী মৃত ছেলে কোলে নিয়ে বসে রয়েছে। কেমন যেন শোক প্রতিমা হয়ে গেছে সে। ছেলের এই অকস্মাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি সরস্বতীর মন। এই তো ছেলেটা কাল সকালে মা মা বলে অনেক সময় মায়ের সাথে দুষ্টুমি করে চোখ বন্ধ করে শুয়ে থাকতো ছোট্ট ছেলেটা, সেই রকমই বোধ হয়। ছেলেকে আদর করে সরস্বতী বলছিল, সোনা, আমার সোনা, উঠে পড়ো বাবা। গ্রামের লোক ছেলের মৃত্যুর দায় সরস্বতীর উপরই চাপিয়ে দিয়েছে। সরস্বতীর স্বামী যথারীতি মদ খেয়ে এসে অকথ্য গালিগালাজ করছে। মাঝে মাঝে সরস্বতীকে ঘর থেকে বার করে দেওয়ারও হুমকি দিচ্ছে। সরস্বতী নিথর নির্বাক হয়ে বসে রয়েছে। হাওয়ার আগে ছড়িয়ে পড়েছে খবর। গোটা গ্রামের লোক ভেঙে পড়েছে সরস্বতীর ভাঙাকুড়ির সামনে। গলার কাছে একদলা কান্না সরস্বতীর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। নাতির অন্নপ্রাশন উপলক্ষে মৌমিতার মা কয়েকদিন হয়ে গেল কলকাতায় এসেছেন। বুবাইটার বড্ড চেনা অচেনা হয়েছে। কিছুতেই দিদার কাছে যাবে না, শুধু কান্না আর কান্না। প্রায় দিন 15 হয়ে গেল সরস্বতী কাজে আসছে না। এই উৎসবের বাড়িতে সে থাকলে বুবাইকে নিয়ে কোনো চিন্তা থাকতো না। সরস্বতীর উপর রাগ হচ্ছিল মৌমিতার। পাশের বাড়ির উর্মি বৌদি গতকাল বলছিল, মৌমিতা, তোমাদের আয়াটা বুঝি আসছে না? কিছু চুরি করে নিয়ে যায়নি তো? ভালো করে দেখে নিও। মৌমিতা নিরুত্তর ছিল। মনে মনে ভেবেছিল, না না, সরস্বতী এ কাজ করতেই পারে না। প্রশান্ত আর মৌমিতা সরস্বতীর বাড়ি যাচ্ছে। এ তল্লাটে রাস্তাটা একেবারেই চেনা নয় প্রশান্তর। রাস্তার দুধারে গুটি কয়েক দোকান, একটা ছাড়া সবগুলো দোকানের দরজাই বন্ধ। বটতলার গা ঘেঁষে রাস্তা চলে গেছে গ্রামের ভিতর। ভাগ্যিস সরস্বতী বাড়িতে একটা ঠিকানা রেখে গিয়েছিল। বটতলায় একটি সাইকেল সারানোর দোকানে জিজ্ঞেস করায় তারাই পথ দেখিয়ে দিল। দোকানের বাঁ হাতে বড় পুকুর, তার ওপারে কলাবাগানের শেষ প্রান্তে সরস্বতীর ঘর। দোকানের ছেলেটি পথ চিনিয়ে নিয়ে গেল মৌমিতা আর প্রশান্তকে। সরস্বতী, কাজে যাও না কেন? বৌদির গলার শব্দে সরস্বতী হতচকিত হয়ে পড়ল। বৌদির সঙ্গে দাদাকে দেখে বেশ অপ্রস্তুত বোধ করছে সরস্বতী। বুবাই সোনা কেমন আছে? সরস্বতী শুধিয়েছিল। ভালো, তা তোমার ছেলেকে দেখছি না। হাউ হাউ করে কেঁদে উঠল সরস্বতী। সরস্বতীর ঘর ভেঙে গেছে, তৈরি করার অর্থসঙ্গতিও নেই। ভাগ্যের জোরে গ্রাম দুটো এক দিদির ঘরে ঠাঁই পেয়েছে সে। সেই দিদি সান্ত্বনা দিয়ে সরস্বতীকে বলেছিল, কাঁদিস না বোন, তোর খোকা আবার তোর কোলেই আসবে। মৌমিতা কথার আদ্যপ্রান্ত কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সরস্বতী কাঁদতে কাঁদতে মৌমিতাকে শোনালো তার দুর্ভাগ্যের কথা। যেদিন সকাল থেকে ঝড়ের তাণ্ডব, তুমুল বৃষ্টি, একা একাই ঘরে ছিল আমার ছেলেটা। স্বামী মদ খেতে বেরিয়ে রাতে আর ঘরে ফেরেনি।
রাতের বেলায় ঘর চাপা পড়ে ছেলেটা আমার চলে গেল গো বৌদি। তোমার বাড়ি থেকে ফিরে ছেলেটার মরা মুখ দেখলাম। মৌমিতা নির্বাক হয়ে গিয়েছিল। চোখের জল মুছতে মুছতে সরস্বতীকে বলেছিল, তোমার ছেলে তোমার কোলে আমরা ফিরিয়ে দিতে পারবো না সরস্বতী, তবে তোমার জন্য আমাদের বাড়ির দরজা চিরকাল খোলা। ওই ঝড় জলের রাতে তুমি না থাকলে বুবাইটাও হয়তো। সরস্বতী এগিয়ে এসে মৌমিতার মুখে হাত চাপা দিল। বলল, এক সন্তানকে হারিয়েছি বৌদি, আরেক সন্তানকে বুকে চেপে ধরে তো বাঁচব। সরস্বতীর দু চোখের জল অঝোর ধারায় ঝরে যাচ্ছিল। বুবাই এখন বেশ বড় হয়ে উঠেছে। সরস্বতীকে সে অন্য মা নামে ডাকে। তার শীর্ণকায় ছেলেটির অন্য রূপ দেখতে পায় বুবাইয়ের মুখে। ছেলেকে দেখলেই সরস্বতীর দু চোখে নামে জলের প্লাবন। কিন্তু ওর কান্না কে শোনে কে জানে। শুনছিলেন প্রশান্তমোহন বাগচির লেখা গল্প মমতাময়ী। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।